হাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিভিয়াস ক্লাসে আমরা পড়েছিলাম যে ভ্যাকসিন এবং ভ্যাকসিনেশন প্রসেস সম্পর্কে পড়েছিলাম। তারপরে আমরা একটু এলিমেন্টারি আইডিয়া নিয়েছিলাম যে মানব রোগ সৃষ্টিকারী যে বিভিন্ন জীব বা জীবাণুগুলো আছে সেইগুলোর মধ্যে যে হোস্ট, তারপরে ভেক্টর, এই সমস্ত কনসেপ্টগুলো আমরা একটু অর্জন করেছিলাম। আজকে আমরা সেই রকমই একটা মানব রোগ যেটার নাম হচ্ছে ম্যালেরিয়া এবং সেই রোগ সৃষ্টিকারী যে পরজীবী প্লাজমোডিয়াম তার সম্পর্কে আমরা একটু স্টাডি করব। এই যে বিভিন্ন রোগগুলো আছে সেই রোগগুলোর মধ্যে আমাদের যেটা পড়তে হবে সেটা খুবই সিম্পল, সেটা হচ্ছে রোগের নাম, রোগ সৃষ্টিকারী জীব বা জীবাণুর নাম, তার সঙ্গে পড়তে হবে এই রোগটা কিভাবে সংক্রমণ ঘটছে অর্থাৎ সংক্রমণ পদ্ধতি, এবং তার সঙ্গে পড়তে হবে যে রোগের কীরকম সিমটমস বা লক্ষণ দেখা যায় আর এই রোগটাকে কীভাবে নিরাময় করা যায় সেই পদ্ধতিগুলো। বুঝতে পেরেছো? এই জিনিসগুলো, এই কটা বিষয় আমাদেরকে পড়তে হবে। তাহলে কি কি পড়তে হবে আগের দিন বলেছি। এক হচ্ছে রোগের নাম, দুই হচ্ছে রোগের লক্ষণ, দুই হচ্ছে রোগের প্রতিকার, তিন তার সঙ্গে পড়তে হবে যে রোগের সংক্রমণ পদ্ধতি। আর আরেকটা সিম্পল বিষয়, সেটা হচ্ছে যে জীব বা জীবাণুটার রোগের সংক্রমণ ঘটাচ্ছে সেই জীব বা জীবাণুটার নাম পড়তে হবে। কেমন? তাহলে আজকে আমরা কি পড়ছি? ম্যালেরিয়া। ম্যালেরিয়া যদি দেখি তাহলে দেখা যায় এই রোগের যে জীবাণু, ইংলিশে বলা হয় কজাল অর্গানিজম। এটার নাম কি? এটার নাম হচ্ছে প্লাজমোডিয়াম। কি বললাম? প্লাজমোডিয়াম। এই যে প্লাজমোডিয়াম আছে, এই প্লাজমোডিয়াম এর অনেকগুলো স্পিসিস আছে, যেমন হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ওবেলি এবং প্লাজমোডিয়াম ম্যালেরি। এই চারটে স্পিসিসই প্লাজমোডিয়ামের এই চারটে স্পিসিস ম্যালেরিয়া রোগ ঘটাতে পারে। তাহলে কি বললাম? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এক, দুই হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, তিন হচ্ছে প্লাজমোডিয়াম ওভ্যালি, চার হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। তাই তো? প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। এই যে চারটে স্পিসিস, ভাইভ্যাক্স, ফ্যালসিপেরাম, ওভ্যালি অ্যান্ড ম্যালেরিয়া, এই চারটে স্পিসিসই কিন্তু ম্যালেরিয়া রোগ ঘটাতে পারে। তার মধ্যে বলা হয় যে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম যেটা আছে, কি বলা হচ্ছে? প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, এই যে ম্যালেরিয়ার পরজীবী প্লাজমোডিয়াম, এইটার যে ম্যালেরিয়া ঘটায় তাকে বলা হয় ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। অনেক সময় পরীক্ষায় আসে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া কোন প্লাজমোডিয়ামের জন্য হয়। এটা তোমার নিটেও এমসিকিউ আসতে পারে যে কোন প্লাজমোডিয়ামের জন্য কি হয়, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হয়। তখন সেটা অবশ্যই হবে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। আর একটা হচ্ছে বিনাইন ম্যালেরিয়া। এই বিনাইন ম্যালেরিয়াটা হয় যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স আছে, সেই প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের জন্য হয় বিনাইন ম্যালেরিয়া। অনেক সময় এমসিকিউ আসতে পারে যে কোন ম্যালেরিয়া পরজীবীর জন্য বিনাইন ম্যালেরিয়া ঘটে, তখন সেটা হবে অবশ্যই প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। এই দুটো তোমরা পড়বে। তাহলে ম্যালেরিয়ার পরজীবীর মধ্যে আমরা কি পেলাম? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ওভ্যালি অ্যান্ড প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। তার মধ্যে ভিনাইল ম্যালেরিয়া ঘটায় হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এবং প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম হচ্ছে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। এই দুটো খুব ইম্পর্ট্যান্ট, তোমরা অবশ্যই পড়বে। দেখো, এখানে আমরা ম্যালেরিয়ার পরজীবী বা জীবাণুর নাম জেনে গেলাম। এটা প্লাজমোডিয়াম হচ্ছে একটা আদ্য প্রাণী, তোমরা সবাই জানো। প্লাজমোডিয়াম হচ্ছে একটা আদ্য প্রাণী বা প্রোটোজোয়া। তো এই গেল ব্যাপারটা। এবার হচ্ছে এই যে প্লাজমোডিয়াম, সেটা কার দ্বারা বাহিত হয়, অর্থাৎ এর ভেক্টরকে, প্লাজমোডিয়াম যে ম্যালেরিয়ার পরজীবী জীবাণু, তার ভেক্টরকে, তার বাহক হচ্ছে ফিমেল অ্যানোফিলিস মসকুইটো। কি বললাম? ফিমেল অ্যানোফিলিস
মসকুইটোজ বা বলা হয় স্ত্রী অ্যানোফিলিস মশকি, তাই তো? বাংলায় বলা হয় স্ত্রী অ্যানোফিলিস মশকি। তাহলে ভেক্টর কে হলো ফিমেল অ্যানোফিলিস মসকুইটোজ বা স্ত্রী অ্যানোফিলিস মশকি। এবার হচ্ছে হোস্ট বা পোষক। ভেক্টর মানে হচ্ছে বাহক। এবার হচ্ছে ম্যালেরিয়ার যে পরজীবী প্লাজমোডিয়াম, তার হোস্ট কে বা তার বাহক কে, তাই তো? ম্যালেরিয়া পরজীবী যদি বাহক দেখতে যায় তাহলে এর দুটো বাহক আছে, এর দুটো বাহক। একটা হচ্ছে হিউম্যান বা মানুষ, আর একটা হচ্ছে হিউম্যান বা মানুষ, আর একটা হচ্ছে যেটা আমরা বললাম স্ত্রী অ্যানোফিলিস মসকিটো, আমি সংক্ষেপে লিখছি মশা, তাই তো? তাহলে এই যে মসকিটো এবং হিউম্যান, এরা হচ্ছে প্লাজমোডিয়ামের বাহক। এবার যদি দেখি হিউম্যান এটাও একটা হোস্ট, আর মসকিটো এটা বাহক না, হোস্ট। এটাও একটা হোস্ট বা বাংলায় বলা হয় পোষক। তাহলে কে কী রকমের পোষক? আমরা যখন পোষক পড়েছিলাম তখন দেখেছিলাম পোষক দুই প্রকারের হয়, একটা হচ্ছে প্রাইমারি এবং একটা হচ্ছে সেকেন্ডারি। এই ক্ষেত্রে প্রাইমারি হোস্ট হচ্ছে মশা। মশা প্রাইমারি হোস্ট কেন? তার কারণ হচ্ছে এখানে মসকুইটোর মধ্যে প্লাজমোডিয়ামের যৌন জনন দশা সম্পন্ন হয়, অর্থাৎ লাইফ সাইকেলের যে সেক্সুয়াল ফেজ বা যৌন জনন দশা সেটা কমপ্লিট হয়। আর মানুষের দেহের মধ্যে যে আসেক্সুয়াল ফেজ বা অযৌন জনন দশা সেটা কমপ্লিট হয়। বুঝতে পেরেছ? সেই জন্য বলা হয় যে হিউম্যান হচ্ছে সেকেন্ডারি হোস্ট। হিউম্যান হচ্ছে সেকেন্ডারি হোস্ট আর মসকিটো হচ্ছে প্রাইমারি হোস্ট। কেন? কারণ মানুষের মধ্যে প্লাজমোডিয়ামের আসেক্সুয়াল ফেজ বা অযৌন জনন দশা সম্পন্ন হয়, আর মশার মধ্যে সেক্সুয়াল ফেজ বা যৌন জনন দশা সম্পন্ন হয়। কার? প্লাজমোডিয়ামের। বোঝা গেছে? এবার হচ্ছে মানুষের দেহে কোন দশাটা সম্পন্ন হয়? বললাম অযৌন জনন দশা। এই যে অযৌন জনন দশা, এই অযৌন জনন দশা তিনটে আছে। একটা হচ্ছে এরিথ্রোসাইটিক, একটা হচ্ছে প্রিএরিথ্রোসাইটিক, আর একটা হচ্ছে, প্রথম থেকে বলি, একটা প্রিএরিথ্রোসাইটিক, একটা এরিথ্রোসাইটিক, আর একটা হচ্ছে এইকজো এরিথ্রোসাইটিক। বোঝা গেছে? তাহলে আসেক্সুয়াল ফেজ কটা আছে? আসেক্সুয়াল ফেজ তিনটে আছে। মানুষের দেহের মধ্যে তিনটে দশা ঘটে। একটা হচ্ছে হিউম্যানের মধ্যে, আমরা যেটা দেখাচ্ছি এইখান থেকে দেখাচ্ছি, যে এটা যেটা লিখছিলাম যে আসেক্সুয়াল ফেজ কটা আছে, তিনটে আছে। একটাকে বলা হয় প্রি এরিথ্রোসাইটিক, সাইজোগনি, আর একটাকে বলা হয় এরিথ্রোসাইটিক সাইজোগনি, আর একটাকে বলা হয় একজো এরিথ্রোসাইটিক সাইজোগনি। বুঝতে পেরেছো? এবার এই যে তিনটে দশা, এই তিনটে দশা কি কি বললাম? একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, এরিথ্রোসাইটিক সাইজোগনি, আর একজো এরিথ্রোসাইটিক সাইজোগনি। এই তিনটে দশার মধ্যে প্রথম যেটা প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, এটা ঘটে হচ্ছে লিভারের মধ্যে। কোথায়? লিভার সেল। লিভার সেলের অপর নাম, লিভার সেলকে বলা হয় হেপাটোসাইট। হেপাটোসাইট সেল বা যকৃৎ
এর কুফার কোষ বলা হয়। আর এরিথ্রোসাইট এটা ঘটে হচ্ছে ব্লাড সেল, রক্তকোষে ঘটে, রক্তের কোন কোষে? আরবিসি বা যে রেড ব্লাড সেল, লোহিত রক্তকণিকা, সেখানে ঘটে। বোঝা গেছে? এবার ঘটনা হচ্ছে যে এই যে তিনটে দশা যৌন জননের, তাই তো, অর্থাৎ আমরা যদি এই তিনটে দশা পড়ি, একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, এরিথ্রোসাইটিক সাইজোগনি, এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি, প্লাস তার সঙ্গে মশার দেহে যে যৌন জনন সম্পন্ন হয় সেই যৌন জনন যদি পড়ি, তাহলে আমাদের মোড অফ ইনফেকশন অর্থাৎ সংক্রমণ পদ্ধতিটা জানা হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি মশার সংক্রমণ পদ্ধতি পড়তে যাই, যে কিভাবে প্লাজমোডিয়াম, আমাদের মশার না, প্লাজমোডিয়ামের সংক্রমণ পদ্ধতি, অর্থাৎ কীভাবে প্লাজমোডিয়াম মানুষের দেহে প্রবেশ করছে এবং মানুষের দেহে প্রবেশ করার পর কিভাবে ম্যালেরিয়া রোগের সংক্রমণ ঘটাচ্ছে, সেই পদ্ধতিটা যদি আমরা পড়তে যাই, তাহলে আমাদেরকে পড়তে হবে যে প্লাজমোডিয়ামের যে জীবনচক্র, সেটা আমাদেরকে পড়তে হবে। তো প্লাজমোডিয়ামের জীবনচক্র দুটো জায়গায় সম্পন্ন হয়, একটা হচ্ছে মশার মধ্যে আর একটা মানুষের মধ্যে। মশার মধ্যে যেটা সম্পন্ন হয় সেটা হচ্ছে যৌন জনন, এবং মানুষের মধ্যে যেটা সম্পন্ন হয় সেটা হচ্ছে অযৌন জনন। তাহলে এই মানুষের মধ্যে অযৌন জনন এবং মশার মধ্যে যৌন জনন আমরা যদি কমপ্লিট করি, তাহলেই আমাদের প্লাজমোডিয়ামের সংক্রমণ পদ্ধতি কিন্তু পড়া হয়ে যাবে। সুতরাং আমরা এটা দেখব। তো এবার আমরা শুরু করব প্রথমে যে হিউম্যান সাইকেল মানুষের মধ্যে যেটা দেখা যায়, এটাকে বলা হয় হিউম্যান সাইকেল। তো এই যে হিউম্যান সাইকেল, এই হিউম্যান সাইকেলটা আমরা শুরু করব। তো হিউম্যান সাইকেল আমরা অলরেডি শুরু করেই দিয়েছি। হিউম্যান সাইকেলের মধ্যে কি কি দেখা যায়? একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, এরিথ্রোসাইটিক সাইজোগনি আর এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। বলে দিলাম কোথায় কোথায় ঘটে, সেটাও বলেছি। এবার ঘটনা হচ্ছে যে এইগুলো কিভাবে ঘটে এবং সংক্রমণটা কিভাবে ঘটে সেটা আমরা ধীরে ধীরে দেখব। তার মধ্যে প্রথম যে দশাটা দেখো, সেটা কি লেখা আছে? সেটা লেখা আছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, তাই তো? তাহলে এই যে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, এই প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনিটা কি? এর নাম থেকে তোমাদেরকে একটা কনসেপ্ট নিতে হবে। দেখো এখানে আছে প্রি, প্রি মনে হচ্ছে আমরা জানি সবাই আগে, তার সঙ্গে আরেকটু কনসেপ্ট আছে, সেটা হচ্ছে এরিথ্রোসাইটিক, আর একটা হচ্ছে সাইজোগনি। এরিথ্রোসাইটিক কোথা থেকে এসছে? কথাটা হচ্ছে এরিথ্রোসাইট। এরিথ্রোসাইট মানে হচ্ছে লোহিত রক্ত কণিকা, বা বলা হয় আরবিসি। তাহলে এই আরবিসি কে বলা হয় লোহিত রক্ত কণিকা। আর সাইজোগনি মানে হচ্ছে আসেক্সুয়াল রিপ্রোডাকশন। আসেক্সুয়াল মানে হচ্ছে অযৌন জনন। তাহলে অযৌন জনন বা আসেক্সুয়াল রিপ্রোডাকশনকে বলা হয় সাইজোগনি। তাহলে এখানে দেখো মানেটা তোমরা বুঝে যাবে। প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি তার মানে হচ্ছে লোহিত রক্ত কণিকায় প্রবেশ করার আগেই যে অযৌন জনন, সেটাকে বলা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। যেটা কোথায় ঘটে? অর্থাৎ লিভার সেলে, লিভার সেলে হেপাটোসাইটিক সেলের মধ্যে যে অযৌন জনন দশাটা ঘটছে, সেটাকে বলা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক। অর্থাৎ লোহিত রক্ত কণিকায় প্রবেশ করার আগেই প্রথমে লিভার সেলে ঘটে প্রি এরিথ্রোসাইটিক। তাহলে লিভার সেলে অর্থাৎ লোহিত রক্ত কণিকা নয়, তাহলে লিভার সেলের মধ্যে অর্থাৎ প্রি এরিথ্রোসাইটিক যে সাইজোগনি অযৌন জনন, সেটা এটা। আর তারপরে দেখো আছে এরিথ্রোসাইটিক সাইজোগনি, তার মানে হচ্ছে এটা অযৌন জনন কোথায় ঘটে? না তো লোহিত রক্ত কণিকায় বা এরিথ্রোসাইটে ঘটে, তার জন্য এটাকে বলা হয় এরিথ্রোসাইটিক সাইজোগনি। ঠিক আছে? তো এইভাবে এই কনসেপ্ট অনুযায়ী এটা হয়েছে। তো এটা অনেক সময় বুঝতে অসুবিধা হয়, বলে দিলাম। এবার আমরা শুরু করব যে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি যেটা আমরা দেখতে পাই, কোথায় দেখতে পাই? যেটা মানুষের দেহে ঘটে, লিভার সেল। এটা কীভাবে ঘটে? প্রথম যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে একটা মস্কুইটো, মনে করো এটা মানুষের দেহ,
তাহলে মানুষের দেহে একটা মসকিউটো বসলো, বসার পর মানুষের দেহে একটা মসকিউটো বসলো, বসার পর মসকিউটো কি করে, মানুষের দেহ থেকে রক্তপান করে, রক্তপান করে। তো যখনই একটা মশা মানুষের দেহে বসে এবং রক্তপান করে, তখনই কি হয়, মশার যে লালা গ্রন্থি আছে স্যালাইভা গ্ল্যান্ড, সেখান থেকে ম্যালেরিয়ার পরজীবীর যে স্পোরোজয়েট দশা, কি বলা হয়, স্পোরোজয়েট যে দশা, সেই স্পোরোজয়েট দশাটা মানুষের মধ্যে চলে আসে। ঠিক আছে, এই স্পোরোজয়েটগুলো কীরকম দেখতে হয়, স্পোরোজয়েটগুলো দেখতে হয় এরকম, যে হাফ মুন শেপড বা কাস্তে আকৃতির দেখতে হয়, এরকম এক ধরনের স্ট্রাকচার, যেটাকে বলা হয় হাফ মুন বা অর্ধচন্দ্রাকার, বা বলা হয় মাকু আকৃতির, নাম শুনে তোমরা মাকু বলে, বা কাস্তে আকৃতির। এইরকম আকৃতির যে স্ট্রাকচার সেগুলো হচ্ছে স্পোরোজয়েট। এগুলো কি করে, যখন মশা মানুষকে আক্রমণ করে, মশা মানুষের দেহে রক্তপান করে, তখন রক্তের মশার যে স্যালাইভা গ্ল্যান্ডে থাকা মাকু আকৃতি যে স্পোরোজয়েটগুলো, সেগুলো রক্তের মধ্যে প্রবেশ করে। এগুলো যখন রক্তের মধ্যে প্রবেশ করে, তখন এগুলো কোথায় যায়, দিস আর গো টু দ্য লিভার সেলস। তখন এগুলো কোথায় চলে যায়, মানুষের যে লিভার সেল আছে, সেই লিভার সেল অর্থাৎ যে হেপাটোসাইটিক যে সেলগুলো আছে, সেই হেপাটোসাইটিক সেলগুলোতে পৌঁছে যায়। হেপাটোসাইটিক সেলে পৌঁছে গিয়ে কি করে, এখানে এদের যে আসেক্সুয়াল রিপ্রোডাকশনের ফেজ, সেই আসেক্সুয়াল রিপ্রোডাকশনটা শুরু করে। আসেক্সুয়াল রিপ্রোডাকশনে এখানে কি হয়, এখানে স্পোরোজয়েটসগুলো তোমার ধীরে ধীরে অনেকগুলো নিউক্লিয়াস যুক্ত একটা গোলাকার স্ট্রাকচারে পরিণত হয়। কীরকম, মনে করো যে এটা হচ্ছে লিভার সেল, এই লিভার সেলের মধ্যে হাফ মুন শেপ স্পোরোজয়েটগুলো প্রবেশ করলো। প্রবেশ করার পর কি হয়, পরবর্তী ধাপে এই লিভার সেলের মধ্যেই একটা গোলাকার স্ট্রাকচারে পরিণত হয়, এরকম একটা গোলাকার স্ট্রাকচারে পরিণত হয়, যার মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস থাকে। কি হয়, অনেকগুলো নিউক্লিয়াস থাকে, একটা গোলাকার স্ট্রাকচারে পরিণত হলো। এই যে নিউক্লিয়াস, অনেকগুলো নিউক্লিয়াস যুক্ত একটা গোলাকার স্ট্রাকচার, এইটাকে বলা হয় সাই জয়েন্ট। কি বলা হয়, এটাকে বলা হয় সাই জয়েন্ট। তাহলে সাই জয়েন্ট কি, সাই জয়েন্ট হচ্ছে যে লিভার সেল, সেই লিভার সেলের মধ্যে স্পোরোজয়েটস প্রবেশ করার পর লিভার সেলের ভেতরে স্পোরোজয়েটসগুলি বিভাজিত হয়ে, এই স্পোরোজয়েটস বিভাজিত হয়ে কি করে, অনেকগুলো অর্থাৎ বহু নিউক্লিয়াস যুক্ত একটা গোলাকার স্ট্রাকচার গঠন করে। এই বহু নিউক্লিয়াস যুক্ত গোলাকার স্ট্রাকচারটাকে বলা হয় সাই জয়েন্ট। এক কথায় লিভার সেলে প্রবেশ করার পর সাই জয়েন্ট গঠন করে। বোঝা গেছে। পরবর্তী দশায় কি হয়, এই সাই জয়েন্টগুলো আবার বিভাজিত হতে শুরু করে। সাই জয়েন্টগুলো পরবর্তী, সাই জয়েন্টের ছবিটা এখানে আঁকছি, সাই জয়েন্টগুলো পরবর্তী দশায় আবার বিভাজিত হতে শুরু করে। বিভাজিত হয়ে কি করে, তারা ক্রিপ্টোজয়েটস গঠন করে। কি গঠন করে, ক্রিপ্টোজয়েটস গঠন করে। এই ক্রিপ্টোজয়েটসগুলো দুই প্রকারের হয়, একটা হচ্ছে আকারে ছোট আর একটা হচ্ছে আকারে বড়। যেগুলো আকারে ছোট হয় সেগুলোকে বলা হয় মাইক্রো ক্রিপ্টোমেরোজয়েটস। কি বলা হয়, মাইক্রো ক্রিপ্টোমেরোজয়েটস, মাইক্রো ক্রিপ্টোমেরোজয়েটস। আর যেগুলো আকারে তোমার বড় হয় সেগুলোকে বলা হয় ম্যাক্রো ক্রিপ্টোমেরোজয়েটস। বোঝা গেছে। তাহলে এই দুই প্রকারের ক্রিপ্টোমেরোজয়েটস তৈরি হয়, একটা হচ্ছে মাইক্রো ক্রিপ্টোমেরোজয়েটস আর একটা বলা হয় ম্যাক্রো ক্রিপ্টোমেরোজয়েটস। যেইগুলো মাইক্রো ক্রিপ্টোমেরোজয়েটস হয় সেইগুলো কি করে, পরবর্তীতে, তাহলে এখানে ঘটনাটা ছবিটা যদি দেখায়, তাহলে এখান থেকে কি হয়, এখান থেকে যে মেরোজয়েটসগুলো উৎপন্ন হয়, সেই মেরোজয়েটসগুলো লিভার সেল থেকে বেরিয়ে যায়। তাই তো, মেরোজয়েটস উৎপন্ন করে লিভার সেলগুলো, মেরোজয়েটসগুলো বেরিয়ে যায়, এরকম স্ট্রাকচার বেরিয়ে যায়।
এবার বেরিয়ে যাওয়ার পর যেগুলো মাইক্রো হয়, যেগুলো মনে করো যে এইগুলো হচ্ছে মাইক্রো আর এইগুলো মনে করো ম্যাক্রো, তাই তো, এগুলো ম্যাক্রো ক্রিপ্টোমেরোজয়েডস আর এগুলো হচ্ছে মাইক্রো ক্রিপ্টোমেরোজয়েডস। এবার কি হয়, যেইগুলো মাইক্রো ক্রিপ্টোমেরোজয়েডস সেইগুলো কি করে পরবর্তীকালে আরবিসিকে আক্রমণ করে, আরবিসিকে অ্যাটাক করে, বুঝতে পেরেছো? আর যেইগুলো ম্যাক্রো ক্রিপ্টোমেরোজয়েডস এগুলো কি করে পুনরায় লিভার সেলকে আক্রমণ করে। তাহলে পুনরায় লিভার সেলকে আক্রমণ করছে কারা? ম্যাক্রো ক্রিপ্টোমেরোজয়েডস গুলো। এই যে পুনরায় এখানে দুটো ঘটনা ঘটেছে, দেখো একটা ঘটনা ঘটেছে আরবিসিকে অ্যাটাক করেছে কে? মাইক্রো ক্রিপ্টোমেরোজয়েডস। সেকেন্ড ঘটনা কি ঘটেছে, যেগুলো ম্যাক্রো ক্রিপ্টোমেরোজয়েডস সেগুলো কিন্তু পুনরায় লিভার সেলকে আক্রমণ করেছে। তাহলে ঘটনাটা কি দাঁড়ালো? প্রথমে যে ঘটনাটা ঘটেছিল আমরা দেখেছিলাম যে স্পোরোজয়েডস গুলো কি করেছিল, লিভার সেলকে আক্রমণ করেছিল। তাহলে পুনরায় এখানে লিভার সেলকে আক্রমণ করলো কে? ম্যাক্রো ক্রিপ্টোমেরোজয়েডস গুলো। এর ফলে কি হলো, এই যে দশাটা শুরু হলো নতুন একটা পুনরায় আরবিসি লিভার সেলকে আক্রমণ করার ফলে যে দশা, নতুন দশার সূচনা হলো, এটাকে বলা হয় এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। আর সেকেন্ড ক্ষেত্রে দেখো যে এখানে কি হয়েছে, এখানে আরবিসিকে অ্যাটাক হয়েছে, তার মানে এখানে যে নতুন দশাটার সূচনা হলো সেটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। অর্থাৎ এখানে আরবিসি অ্যাটাক হলো, অর্থাৎ এরিথ্রোসাইট মানে হচ্ছে আরবিসি, সাইজোগনি অর্থাৎ আরবিসির মধ্যে এখানে অজনজনন এবার ঘটছে। আর এখানে কি হলো, এইগুলো আরবিসির মধ্যে না এসে আরবিসির থেকে বাইরের দিকে চলে গেল, তাই এটা বলা হয় এক্সো এরিথ্রোসাইটিক। অর্থাৎ আরবিসির মধ্যে প্রবেশ করলোই না, এক্সো মানে হচ্ছে বাইরে বেরিয়ে যাওয়া, এক্সিট থেকে এক্সো কথাটা এসছে। তাহলে এটা হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি, বুঝতে পেরেছো? তাহলে এই পর্যন্ত এটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। ঘটনাটা কি ঘটলো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। কি ঘটেছে, প্রথমে একটা মস্কুইটো, একটা মশা মানুষের দেহে রক্ত পান করার সময় রক্ত বসেছে, সেই সময় মশার দেহের যে লালা গ্রন্থি আছে সেই লালা গ্রন্থিতে থাকা স্পোরোজয়েডসগুলো, যেগুলো দেখতে কি হয় অর্ধচন্দ্রাকার আকৃতি বা মাকু আকৃতির, সেগুলো মানুষের দেহে প্রবেশ করে। মানুষের দেহে সেটা রক্তের মাধ্যমে কোথায় পৌঁছায়? লিভার সেল বা যকৃৎ কোষে পৌঁছায়। যকৃতে পৌঁছানোর পর যকৃতের যে হেপাটোসাইটিক সেলগুলো আছে বা হেপাটোসাইটিক কোষগুলো আছে সেখানে পৌঁছায়। সেখানে পৌঁছে কি হয়, এই যে স্পোরোজয়েডটা আছে সেটা আবার বিভাজিত হয়। বিভাজিত হওয়ার পর বহু নিউক্লিয়াস যুক্ত একটা গোলাকার স্ট্রাকচার গঠন করে। এই বহু নিউক্লিয়াস যুক্ত গোলাকার স্ট্রাকচারটাকে বলা হয় সাই জয়েন্ট। এই সাই জয়েন্টটা কি হয়, পরবর্তীকালে আবার বিভাজিত হয়। সাই জয়েন্টটা পরবর্তীকালে আবার বিভাজিত হয়ে ক্রিপ্টোমেরোজয়েডস বা ক্রিপ্টোজয়েডস বলতে পারি, এগুলো গঠন করে। এই ক্রিপ্টোজয়েডস গুলো দুই প্রকারের হয়, একটা হচ্ছে মাইক্রো ক্রিপ্টোজয়েডস, একটা হচ্ছে ম্যাক্রো ক্রিপ্টোজয়েডস। যেগুলো মাইক্রো ক্রিপ্টোজয়েডস সেগুলো আরবিসিকে অ্যাটাক করে, অর্থাৎ লোহিত রক্তকণিকাকে, এরিথ্রোসাইটকে অ্যাটাক করে, দিয়ে যে দশার সূচনা হয় সেটা হচ্ছে এরিথ্রোসাইটিক দশা, এটাকে বলা হয় এরিথ্রোসাইটিক সাইজোগনি। আর যেটা ম্যাক্রো ক্রিপ্টোমেরোজয়েড সেটা কি করে, পুনরায় লিভার সেলকে আক্রমণ করে, লিভার সেলকে আক্রমণ করে আবার তারা সেম দশা, এটা যেটা আমরা বললাম এই যে এখান থেকে এই যে দশাটা সেম দশা রিপিট করে। এই যে ঘটনা এটাকে বলা হয় এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি, বুঝতে পেরেছো? তাহলে এবার আমরা কি দেখব, আমাদের প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি কমপ্লিট হলো। এবার আমরা এরিথ্রোসাইটিক সাইজোগনি অর্থাৎ এরিথ্রোসাইটিক অযৌনজনন দেখব। সাইজোগনি মানে হচ্ছে অযৌনজনন, বুঝতে পেরেছো? তো এই যে এরিথ্রোসাইটিক সাইজোগনি, এখানে কি ঘটে? প্রথম কথা হচ্ছে যে মাইক্রো ক্রিপ্টোমেরোজয়েডস গুলো সেগুলো কি করে, আরবিসি, এটা মনে করে একটা আরবিসি, আরবিসি শেপটা অনেকটা গোলাকার হয় এবং চ্যাপ্টা হয়, তাই তো? তাহলে এই আরবিসি গুলোকে এসে আক্রমণ করে। আরবিসিকে আক্রমণ করার পর এখানে তিনটে স্টেজ সম্পূর্ণ হয়, তিনটে স্টেজ। এই যে আরবিসির মধ্যে ক্রিপ্টোজয়েডস গুলো যখন প্রবেশ করে, এটা মনে করো ক্রিপ্টোজয়েডস, ঠিক আছে? আরবিসির মধ্যে যখন ক্রিপ্টোজয়েডগুলো প্রবেশ করে তখন এখানে তিনটে দশা ঘটে। কি কি এই তিনটে দশা? অর্থাৎ এরিথ্রোসাইটিক সাইজোগনির তিনটে দশা। একটা বলা হচ্ছে ট্রোফোজয়েড,
কি বলা হচ্ছে? ট্রোফোজয়েডস। সেকেন্ড বলা হচ্ছে সাইজন্ট, কি বলা হচ্ছে? আর থার্ড যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে মেরোজয়েডস। তাহলে কি কি ঘটে এরিথ্রোসাইটিক সাইজোগনিতে? তিনটে দশা দেখতে পাওয়া যায়। একটা বলা হয় ট্রোফোজয়েড দশা, একটা বলা হয় সাইজন্ট দশা, আর একটা হচ্ছে মেরোজয়েড দশা। ঠিক আছে, তো এই সাইজন্ট দশায় কি ঘটনা ঘটে, ট্রোফোজয়েড কি ঘটনা ঘটে, মেরোজয়েডসে কি ঘটনা ঘটে, এই তিনটে জিনিস পড়লেই আমাদের এরিথ্রোসাইটিক সাইজোগনি পড়া হয়ে যাবে। তো ট্রোফোজয়েড যে দশাটা দেখছো, এখানে আবার তিনটে জিনিস দেখা যায়। ট্রোফোজয়েড দশার মধ্যে তিনটে আমরা বিষয় দেখতে পাই। একটা বিষয় দেখতে পাই সিগনেট রিং। সেকেন্ড যেটা দেখতে পাই সেটাকে বলা হয় হিমোজয়েন গ্র্যানুলস বা হিমোজয়েন দানা। হিমোজয়েন দানা দেখতে পাই। থার্ড যেটা দেখতে পাই সেটা হচ্ছে সুফনার ডট। সুফনার দানা, এটাকে বলা হয় সুফনার ডট বা সুফনার দানা, এটা বলা হয় হিমোজয়েন দানা, আর এটাকে বলা হয় সিগনেট রিং। এই তিনটে বিষয় ট্রোফোজয়েড দশায় দেখা যায়। তো এই তিনটে বিষয় আমরা একটু ডিটেলসে পড়ব, কেমন? তো শুরু করি। প্রথম যে দশাটা এরিথ্রোসাইটিক সাইজোগনির, সেটা হচ্ছে ট্রোফোজয়েডস। কি বললাম? ট্রোফোজয়েডস। এই ট্রোফোজয়েডসে কি হয়, যে ক্রিপ্টোমেরোজয়েডসগুলো, সেগুলো আমি প্রথমেই বলেছিলাম যে এই ক্রিপ্টোমেরোজয়েডসগুলো যেগুলো কোথা থেকে বেরোলো, মাইক্রো ক্রিপ্টোমেরোজয়েডস, তাই তো, লিভার সেল থেকে বেরোলো। এই মাইক্রো ক্রিপ্টোমেরোজয়েডসগুলো আরবিসিকে আক্রমণ করে। তাহলে আরবিসির মধ্যে প্রবেশ করে গেল। আরবিসির মধ্যে যখন প্রবেশ করে গেল, তখন এরা কি করে, আরবিসিকে ভক্ষণ করতে শুরু করে। কি করতে শুরু করে? আরবিসির যে গ্লোবিন প্রোটিন, একটা হিমোগ্লোবিন, তার মানে কি হিমোগ্লোবিন আরবিসির মধ্যে থাকে। তো হিমোগ্লোবিন একটা পিগমেন্ট আরবিসির মধ্যে, সেই হিমোগ্লোবিনের মধ্যে থাকে গ্লোবিন প্রোটিন। কি থাকে আরবিসির মধ্যে? কি থাকে আরবিসিতে? থাকে হিমোগ্লোবিন, তাই তো। আরবিসিতে থাকে হিমোগ্লোবিন। আর এই হিমোগ্লোবিন কি নিয়ে তৈরি? গ্লোবিন প্রোটিন দ্বারা তৈরি, তাই তো। হিমোগ্লোবিন গ্লোবিন প্রোটিন দ্বারা তৈরি। এবার কি হয়, এই যে মাইক্রো ক্রিপ্টোমেরোজয়েডসগুলো যেগুলো আরবিসিতে প্রবেশ করেছে, সেগুলো এই গ্লোবিন প্রোটিনকে ভক্ষণ করতে শুরু করে, খেতে শুরু করে। যখন গ্লোবিন প্রোটিনকে তারা খেতে শুরু করে, তখন এই গ্লোবিন প্রোটিনগুলো ভেঙে যায় এবং আরবিসির যে মাঝের জায়গাটা হয়, সেই জায়গাটা কি হয়, মাঝের জায়গাটা ফাঁকা হয়ে যায়। এবার মাঝের জায়গাটা যখন ফাঁকা হয়ে যায়, তখন কি হয়, এই জায়গাটা শূন্যস্থান হয়ে যায়। এবার এই আরবিসিকে ভক্ষণ করার, অর্থাৎ হিমোগ্লোবিনকে ভক্ষণ করার পর গ্লোবিন প্রোটিন যখন থাকে, সেই গ্লোবিন প্রোটিনগুলো গ্লোবিন প্রোটিনগুলো ভেঙে যায়। ভেঙে গিয়ে এখানে হিমাটিন নামক একটা পদার্থ তৈরি হয়। কি বললাম? হিমাটিন। হিমাটিন নামক একটা টক্সিন তৈরি হয়, সেটা বিষয় আমরা পরে আলোচনা করব। এখানে হিমাটিন টক্সিন তৈরি হয়। আর কি ঘটনা ঘটে, এই গ্লোবিন প্রোটিনকে খাওয়ার পর যে মাইক্রো ক্রিপ্টোমেরোজয়েডসগুলো আছে, সেইগুলোর চলন ক্ষমতা পায়, একটা চলন ক্ষমতা পায়। সেই চলন ক্ষমতাটাকে বলা হয় অ্যামিবয়েড ফেজ। কি বলা হয়? অ্যামিবয়েড ফেজ, যেটা বলা হয় চলন ক্ষমতা ফিরে পায়, এটা বলা হয় অ্যামিবয়েড ফেজ। তো এই যে আরবিসির মধ্যে এই টোটাল একসঙ্গে আছে, কি আছে, এখানে আরবিসি তো আছে,
আর তার সঙ্গে কি আছে, অ্যামিবয়েড প্লাজমোডিয়াম। তার মানে ব্যাপারটা কি হলো, মাইক্রোক্রিপ্টোমেরোজয়েডস আরবিসি কে ভক্ষণ করার পর, আরবিসি যে গ্লোবিন প্রোটিন আছে সেগুলোকে খাওয়ার পর কি হয়, সেটা চলন ক্ষমতা পায়। সেই চলন ক্ষমতা যুক্ত মাইক্রোক্রিপ্টোমেরোজয়েডসটাকে বলা হয় অ্যামিবয়েড প্লাজমোডিয়াম, অর্থাৎ এটা ধীরে ধীরে জীবাণুতে পরিণত হচ্ছে, প্লাজমোডিয়াম। তো এই যে প্লাজমোডিয়াম প্লাস আরবিসি, এই টোটালটাকে একসঙ্গে বলা হচ্ছে ট্রোফোজয়েড, অর্থাৎ এটা হচ্ছে ট্রোফোজয়েড। বুঝতে পেরেছো? এবার কি হয়, এই যে ট্রোফোজয়েটের কি ঘটেছে তোমরা দেখো, ট্রোফোজয়েটের যে গ্লোবিন প্রোটিন খেয়ে নেওয়ার জন্য যে ভেতরের পার্টটা সেটা শূন্যস্থান হয়ে গেছে, এবং তার ফলে যে নিউক্লিয়াসটা আছে সেটা সাইডের দিকে চলে আসে, এবং সাইটোপ্লাজম কি হয়, সাইডের দিকে চলে আসে, পরিধির দিকে চলে আসে, এবং যে রিং, যে শূন্যস্থান আছে তার যে চারিদিকে কি হয়, সাইটোপ্লাজমটা এইভাবে অবস্থান করে। এই যাকে বলা হয় সিগনেট রিং। কি বলা হয়? এটা বলা হয় সিগনেট রিং, যেটা মধ্যবর্তী যে সাদা ফাঁকা স্থান, সেই ফাঁকা স্থানের চারিদিকে যে সাইটোপ্লাজম জমা হয়, সেই সাইটোপ্লাজম পূর্ণ যে ফাঁকা স্থানের চারিদিকে, গর্তের চারিদিকে, সেটাকে বলা হয় সিগনেট রিং। এবার এই যে সিগনেট রিং আছে বা ফাঁকা জায়গা আছে সাইটোপ্লাজম পূর্ণ, এই সাইটোপ্লাজম পূর্ণ ফাঁকা জায়গায় অর্থাৎ সিগনেট রিং এর মধ্যে কি থাকে, কিছু গ্র্যানিউলস থাকে বা দানা থাকে। তাহলে এই সিগনেট রিং এর মধ্যে কি পাওয়া যায়, কিছু দানা পাওয়া যায়। এই দানা বা গ্র্যানিউলস গুলো কিরকম, এইগুলো অনেকটা লাল রঙের না, ইয়েলোইশ গ্রে, বা বাংলায় বললে হবে হলুদাভ ধূসর, বা বলা হয় ইয়েলোইশ গ্রে। এই যে ইয়েলোইশ গ্রের এক ধরনের দানা পাওয়া যায়, এই দানাগুলোকে বলা হয় হিমোজয়েন দানা। তাহলে হিমোজয়েন দানা কি যদি বলা হয় তাহলে কি বলবো, হিমোজয়েন দানা হচ্ছে সিগনেট রিং এর মধ্যে থাকা এক ধরনের ইয়েলোইশ গ্রে দানা, যেটাকে বলা হয় হিমোজয়েন দানা। এবার এই যে হিমোজয়েন দানা পেলাম, তারপরে দেখো এই প্লাজমোডিয়ামের বাকি যে অংশটা, এটা তো সিগনেট রিং, এই সিগনেট রিং এর মধ্যে কি পেলাম, হিমোজয়েন দানা পেলাম। এবার হিমোজয়েন দানার বাইরের দিক, অর্থাৎ সিগনেট রিং এর যে বাইরের দিক, তাতে এই অঞ্চলটার মধ্যে দেখা যাচ্ছে যে এখানে কি আছে, এখানে তো প্লাজমোডিয়াম নেই, প্লাজমোডিয়াম যেখানে আছে সেটা হচ্ছে সিগনেট রিং এর মধ্যে আছে। এবার এই যে বাইরের দিকে এই অংশটা দেখা যায় পিঙ্ক কালারের বা লাল কালারের এক ধরনের স্ট্রাকচার দেখা যায়। কি দেখা যায়? পিঙ্ক কালার, পিঙ্ক মানে হচ্ছে গোলাপি বা রেড, লাল কালারের স্ট্রাকচার দেখা যায়, দানা দেখা যায়। এই যে দানা, এই দানাগুলোকে বলা হয় শুকনার ডটস। কি বলা হয়? শুকনার ডট। বুঝতে পেরেছো? শুকনার ডটস বলা হয়। তাহলে এটা গেল আমাদের ট্রোফোজয়েড দশা। আমরা বলেছিলাম ট্রোফোজয়েড দশা দেখা যায়, সাইজয়েন্ট দশা দেখা যায়, আর একটা হচ্ছে মেরোজয়েড দেখা যায়। এবার সাইজয়েন্ট দশাটা কি? সাইজয়েন্ট দশাটা যেটা, সেটা হচ্ছে এর পরে আসবে। সাইজয়েন্ট দশা যেটা, সেই সাইজয়েন্ট দশায় কি ঘটে, এই ঘটনাটা ঘটে হচ্ছে এই যে কমপ্লিট সিগনেট রিং গঠন হলো, এই ঘটনাটা ঘটার পর অর্থাৎ এরিথ্রোসাইটিকের 36 থেকে 40 আওয়ার্স পর, এই ঘটনার পর সাইজয়েন্ট দশাটা দেখা যায়। অর্থাৎ কি হয়, প্লাজমোডিয়াম তার যে অ্যামিবয়েড অর্থাৎ চলন ক্ষমতা সেটাকে হারায়। তাহলে প্লাজমোডিয়াম কি করে,
লসেস অ্যামিবয়েড ফেজ, অর্থাৎ প্লাজমোডিয়ামের অ্যামিবয়েড দশাটা নষ্ট হয়, প্লাস কি হয়, সিগনেট রিং আর দেখা যায় না। তাহলে ভ্যানিশ সিগনেট রিং, তাহলে সিগনেট রিং আর দেখা যায় না, অর্থাৎ যে মধ্যবর্তী আরবিসির মধ্যে যে মধ্যবর্তী হোল বা গর্তটা আছে সেটা আর দেখা যায় না। তাহলে কি দেখা যায়, এখানে যে ঘটনাটা দেখা যায় সেটা হচ্ছে যে হিমোজয়েন দানাটা আমরা দেখলাম, সেই হিমোজয়েন দানাটা কেন্দ্রের মধ্যে থাকে, সেন্টারে থাকে, এবং তার চারিদিকে কি হয় যে মেরোজয়েডসগুলো, যে মেরোজয়েডসগুলো থাকে তার চারিদিকে মেরোজয়েডসগুলো এইভাবে রোজেট আকারে সাজানো থাকে। বুঝতে পেরেছো? এইভাবে রোজেট আকারে সাজানো থাকে, এই দশাটাকে বলা হয় সাই জয়েন্ট দশা। বুঝতে পেরেছো? তাহলে সাই জয়েন্ট, এটাকে বলা হয় সাই জয়েন্ট। এই সাই জয়েন্টে কি ঘটে, তাহলে এই যে কেন্দ্রে কে আছে, সেন্টারে যে আছে তার নাম হচ্ছে হিমোজয়েন দানাগুলো আছে, আর বাইরের দিকে কি আছে, এগুলো হচ্ছে মেরোজয়েডসগুলো আছে, তাই তো? তাহলে এই মেরোজয়েডসগুলো রোজেট আকারে আছে, কি আকারে আছে, রোজেট ফর্মে আছে। এই স্ট্রাকচারটাকে বলা হয় রোজেট ফর্ম। তাহলে এই রোজেট ফর্মে আছে, এটাকে বলা হয় সাই জয়েন্ট। এবার কি হয়, পরবর্তী দশা হচ্ছে মেরোজয়েড, তাই তো? পরবর্তী দশা মেরোজয়েড দশায় কি হয়, এইগুলো ভেঙে যায়, এটা রাপচার হয়ে যায়। সাই জয়েন্টটা রাপচার হয়ে কি হয়, মেরোজয়েডসগুলো বেরিয়ে যায় আর হিমোজয়েন দানাগুলো বেরিয়ে যায়। কোথায় বেরিয়ে গেল, এটা রক্তের মধ্যে বেরিয়ে গেল, এটাকে বলা হচ্ছে মেরোজয়েডস। এবার এই মেরোজয়েডসগুলো কি হয়, এই মেরোজয়েডসগুলো পরবর্তীকালে অযৌন জনন পদ্ধতিতে পরিবর্তিত হয়ে গ্যামেটোসাইটস গঠন করে। কি গঠন করে, গ্যামেটোসাইটস গঠন করে। এই গ্যামেটোসাইটসগুলো দুই প্রকারের হয়, একটা হচ্ছে মাইক্রো গ্যামেটোসাইটস, আর একটা হচ্ছে ম্যাক্রো গ্যামেটোসাইটস। বুঝতে পেরেছো? এইটা হলো কমপ্লিট দশা। এই পর্যন্ত হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি, যে মেরোজয়েডসগুলো রাপচার হয়ে কি হলো, রোজেটটা রাপচার হয়ে মেরোজয়েডসগুলো বেরিয়ে গেল, হিমোজয়েন দানাগুলো বেরিয়ে গেল। হিমোজয়েন দানা বেরিয়ে যাওয়ার পর এখানে কি হলো, মাইক্রো গ্যামেটোসাইট গঠন হলো, আর ওই মেরোজয়েডসগুলো বেরিয়ে গিয়ে মেরোজয়েডসগুলো পরিবর্তিত হয়ে মাইক্রো গ্যামেটোসাইটস আর ম্যাক্রো গ্যামেটোসাইটস গঠন করলো, তাই তো? এই পর্যন্ত গেল আমাদের এরিথ্রোসাইটিক সাইজোগনি বা এরিথ্রোসাইটিক দশা। এবার দেখো, এই যে তিনটে দশার কথা বললাম, একটা এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি, আর একটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি, আর একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। তার মধ্যে যেটা প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনির কথা আমরা বলেছি, সেই প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি এটা সময় লাগে 8 ডে। কদিন সময় লাগে? 8 দিন সময় লাগে এটা হতে। আর যেটা এরিথ্রোসাইটিক সাইজোগনি, এটা হতে সময় লাগে 48 আওয়ার, 48 ঘন্টা সময় লাগে। বুঝতে পেরেছো? এবার আমরা করব হচ্ছে যে মসকিউটো সাইকেল দেখা যায়, অর্থাৎ সেক্সুয়াল ফেজ। কার? প্লাজমোডিয়ামের যে সেক্সুয়াল ফেজ, সেই সেক্সুয়াল ফেজ কোথায় দেখা যায়, মসকিউটোর মধ্যে দেখা যায়, সেটা আমরা করব। এখানে কি হয়, এখানে যে একটা মশা যখন মানুষের দেহে, অর্থাৎ ইনফেক্টেড মানুষের দেহে বসে, তখন কি হয়, তার দেহ থেকে এই ম্যাক্রোমেরোজয়েডস, এই ম্যাক্রো গ্যামেটোসাইটস এবং মাইক্রো গ্যামেটোসাইটস পান করে। তাহলে তার দেহের মধ্যে কি হলো, মাইক্রো গ্যামেটোসাইটস এবং ম্যাক্রো গ্যামেটোসাইটস প্রবেশ করে গেল। প্রবেশ করে সেটা কোথায় গেল, সেটা তার যে স্টোম্যাক আছে, সেই স্টোম্যাকের মধ্যে চলে গেল। এবার কি হয়, এই যে মাইক্রো গ্যামেটোসাইটস, এখান থেকে কি তৈরি হয়, এখান থেকে মাইক্রো গ্যামেট তৈরি হয়, অর্থাৎ পুংগ্যামেট তৈরি হয়।
মাইক্রোগ্যামেটস বা পুংগ্যামেটস তৈরি হয়। আর যে ম্যাক্রোগ্যামেটোসাইটস, এখান থেকে কি তৈরি হয়, ম্যাক্রোগ্যামেটস তৈরি হয়, বা এটা হচ্ছে স্ত্রী গ্যামেট। এই যে ম্যাক্রোগ্যামেট তৈরি হলো, মাইক্রোগ্যামেট তৈরি হলো, ম্যাক্রোগ্যামেট তৈরি হলো, মাইক্রোগ্যামেট তৈরি হলো হচ্ছে মাইক্রোগ্যামেটোসাইটস থেকে, এটাকে বলা হয় এক্সফ্লাজিলেশন। এই এক্সফ্লাজিলেশন পদ্ধতিতে কি হয়, মাইক্রোগ্যামেটোসাইটস থেকে মাইক্রোগ্যামেট তৈরি হয়। যখন মাইক্রোগ্যামেট তৈরি হয়ে গেল তখন কি হয়, মশার যে এলিমেন্টারি ক্যানাল আছে, সেই এলিমেন্টারি ক্যানাল বা স্টোম্যাকের মধ্যে কি হয়, ম্যাক্রোগ্যামেটস এবং মাইক্রোগ্যামেটস, অর্থাৎ মনে করো যে এটা একটা মশা, তাই তো, মশার এটা হচ্ছে স্টোম্যাক। তো এই স্টোম্যাকের মধ্যে মাইক্রোগ্যামেটস এবং ম্যাক্রোগ্যামেটস কি হয়, ফিউজড হয়ে এখানে জাইগোট গঠন হয়। জাইগোট গঠন হলো, জাইগোট যখন গঠন হয়ে গেল, জাইগোট যখন গঠন হয়ে গেল, জাইগোট গঠন হয়ে যাওয়ার পর এই জাইগোটটা আরও ফার্দার ডেভেলপড হয়। ফার্দার ডেভেলপ কীরকম হয়, জাইগোটটা ফার্দার ডেভেলপ হয় বলতে আর একটু ইলংগেটেড স্ট্রাকচার, এরকম ইলংগেটেড একটা স্ট্রাকচার গঠন করে। এই যে ইলংগেটেড স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে বলা হয় উকাইনেট। কি বলা হয়, উকাইনেট। এবার এই উকাইনেট কি হয়, এই উকাইনেটের আরও ফার্দার ডেভেলপ হয় কীরকমভাবে, এই ছবিটাকে যদি আমরা একটু বড় করে জুম করে দেখাই তোমাদেরকে, যে এই ছবিটা যদি একটু বড় করে দেখাই, তাহলে এখানে দেখা যায় এরকম এক ধরনের স্ট্রাকচার দেখা যায়। এগুলো কি হয়, এইগুলো হচ্ছে এই যে এলিমেন্ট স্টোম্যাক আছে, সেই স্টোম্যাকের মেমব্রেন, এগুলোকে বলা হয় ব্রাশ বর্ডার। এটা হচ্ছে ব্রাশ বর্ডার, যেটা স্টোম্যাকে থাকে। আর এই স্টোম্যাক, তাহলে এই ভেতরের অংশটা এখানে, এখানে কে আছে, এখানে আছে হচ্ছে এই উকাইনেটিগুলো, এরকম আছে, উকাইনেটিগুলো আছে। এবার পরবর্তী দশায় কি হয়, এই উকাইনেটিগুলো এই ব্রাশ বর্ডারকে ভেদ করে এই যে বাইরের দিকে একটা মেমব্রেন আছে, সেই মেমব্রেনটার নাম হচ্ছে ভিত্তি পর্দা বা বেস মেমব্রেন, ভিত্তি পর্দা। এই ভিত্তি পর্দা এবং যে স্টোম্যাকের যে এপিথেলিয়াম লেয়ার, এটাকে, এই লেয়ারটাকে বলা হয় ব্রাশ বর্ডার, এটাকে বলা হয় এপিথেলিয়াম সেল মেমব্রেন। কি বলা হয়, এপিথেলিয়াম যে সেল মেমব্রেন বা ব্রাশ বর্ডার, এই এপিথেলিয়াম সেল মেমব্রেন, ব্রাশ বর্ডার এবং ভিত্তি পর্দার এর মাঝখানে প্রবেশ করে যায়। তাহলে ঘটনাটা কি ঘটে, ঘটনাটা ঘটে এরকম যে এই উকাইনেটি এইখানে এসে প্রবেশ করে। তাহলে এইখানে এসে যদি প্রবেশ করে যায়, তাহলে এখানে থাকবে। এইখানে থাকা অবস্থায় কি হয়, এর বাইরে অর্থাৎ এই যে ভিত্তি পর্দা এবং যে এপিথেলিয়াম মেমব্রেন, এই দুইয়ের মাঝখানে অবস্থান করে এবং এর চারিদিকে একটা ক্যাপসুল গঠন হয়। অর্থাৎ এই ছবিটা যদি জুম করে দেখায়, তাহলে এটা যদি উকাইনেটি হয়, তাহলে এর বাইরের দিকে একটা ক্যাপসুল গঠন হয়। বুঝতে পেরেছো, এই টোটাল স্ট্রাকচারটাকে বলা হয় উসিস্ট। কি বলা হয়, এটাকে বলা হয় উসিস্ট, অর্থাৎ উসিস্ট গঠন হয়ে গেল। এই ছবিটা আমি তোমাদেরকে পরের পেজে আরো একটু ভালো করে দেখাচ্ছি। যদি দেখাই তাহলে কি রকম হবে ব্যাপারটা হবে, যে এখানে মনে করো প্রবেশ করে গেছে, তার মানে এই ভিত্তি পর্দা আর এপিথেলিয়াম মেমব্রেনের মাঝখানে আছে। এবার এখানে এসে সেটেল হয়ে যায়। সেটেল হয়ে যাওয়ার পর এখানে কি হয়েছে, উসিস্ট গঠন হয়েছে। উসিস্টটা ফার্দার ডেভেলপড হয়। কি হয়, উসিস্টটা ফার্দার ডেভেলপড হয়ে স্পোরোজয়েড গঠন করে, অর্থাৎ এই উসিস্টটা আরও বড় হয়, বড় হয়ে ডেভেলপড হয়। ডেভেলপড হয়ে এখানে সে কী করে, স্পোরোজয়েড গঠন করে। এর ভেতরে উসিস্টের ভেতরে স্পোরোজয়েডস গঠন করে। উসিস্টের ভেতরে যখন স্পোরোজয়েডস গঠন করে, তখন সেই স্পোরোজয়েডসগুলো এখান থেকে রাপচার হয়ে বেরিয়ে যায়। স্পোরোজয়েডসগুলো রাপচার হয়ে যখন বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পর কি হয়, এইগুলো মশার যে সারা দেহ আছে, সারা দেহ রক্তের মধ্যে ছড়িয়ে যায় এবং মশার যে লালা গ্রন্থি আছে, একটা মশার ছবি যদি মোটামুটি একটা এঁকে দেখায়,
তাহলে এরকম একটা ছবি দেখতে পাবো আমরা, তাই তো? এরকম ছবি আমরা মশার দেখতে পাবো। তো এই মশার যে এখানে এই জায়গাটায় যে এলিমেন্টের এখানে লালা গ্রন্থি থাকে, সেই লালা গ্রন্থিতে এই স্পোরোজয়েডগুলো ধরো এই সমস্ত গোটা দেহে ছড়িয়ে গেছে পুরো দেহে, সেখান থেকে লালা গ্রন্থিতে এসে জমা হয়। লালা গ্রন্থিতে এসে এসে যখন জমা হয় তখন কি হয়, এখানে অবস্থান রিজার্ভ থাকে। এই রিজার্ভ অবস্থায় থাকার পর এই মশাটা যখন আবার একটা মানুষকে দংশন করে তখন কি হয়, এই যে লালা গ্রন্থি সেখান থেকে স্পোরোজয়েড দশাটা মানুষের দেহে প্রবেশ করে, যেটা প্রথমে তোমাদেরকে বলেছিলাম একবারে প্রথমে, যে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। মনে করো যে স্পোরোজয়েডগুলো যখন মশা একটা মানুষকে কামড়ায় তখন মানুষের দেহে প্রবেশ করে হাফ মুন শেপ। তাহলে এইখানে কি হলো, মশার দেহে যৌনজনন প্রক্রিয়ায় উৎপন্ন যে স্পোরোজয়েডসগুলো, সেই স্পোরোজয়েডসগুলো কি হচ্ছে, মশার লালাগ্রন্থিতে এসে জমা হচ্ছে এবং যখন এটা আবার একটা মানুষকে কামড়াচ্ছে তখন মানুষের দেহে প্রবেশ করছে। বোঝা গেছে? তাহলে এই হলো মসকিটো সাইকেল। অর্থাৎ মসকিটো সাইকেলে কি হয়, মসকিটো সাইকেলে হচ্ছে যে প্রথমে যে মাইক্রো গ্যামেটোসাইটস এবং ম্যাক্রো গ্যামেটোসাইটস, যেটা এরিথ্রোসাইটিক সাইজোগনির দশায় সম্পন্ন হয়েছে, সেই এরিথ্রোসাইটিক সাইজোগনির দশায় উৎপন্ন ম্যাক্রো গ্যামেটোসাইটস এবং মাইক্রো গ্যামেটোসাইট মানুষের দেহে প্রবেশ করে যখন একটা মশা আক্রান্ত মানুষকে আক্রমণ করে তখন। এবার কি হয়, সেটা মশা লালাগ্রন্থিতে আসে, লালাগ্রন্থি থেকে মশার যে স্টোম্যাক আছে সেই স্টোম্যাকে প্রবেশ করে, সেই স্টোম্যাকে আসার পর বা পাকস্থলী, সেই পাকস্থলীতে আসার পর সেটা কি হয়, মাইক্রো গ্যামেটোসাইটস থেকে কি হয়, মাইক্রো গ্যামেট উৎপন্ন হয়, ম্যাক্রো গ্যামেটোসাইটস থেকে ম্যাক্রো গ্যামেট উৎপন্ন হয়। অর্থাৎ এটা হচ্ছে মাইক্রোটা হচ্ছে পুং গ্যামেট আর ম্যাক্রোটা হচ্ছে স্ত্রী গ্যামেট। এই দুটো নিষেক ঘটে, এখানে নিষেক ঘটার পর কি উৎপন্ন হয়, জাইগোট উৎপন্ন হয়। এই জাইগোটটা কি হয়, ফার্দার ডেভেলপড হয়ে পরবর্তীকালে ডেভেলপড হয়ে এখানে কি গঠন করে, ইউকাইনেটই গঠন করে। এই যে ইউকাইনেট গঠন হয়, এই ইউকাইনেটটা এবার কি হয়, যে এপিথেলিয়াম মেমব্রেন আছে সেটাকে ভেদ করে গিয়ে, অর্থাৎ ব্রাশ বর্ডারকে ভেদ করে কি হয়, এপিথেলিয়াম মেমব্রেন এবং ভিত্তি পর্দার মাঝে অবস্থান করে, এবং এপিথেলিয়াম মেমব্রেন এবং ভিত্তি পর্দার মাঝে অবস্থান করে এখানে ডেভেলপড হয়ে কি হয়, উসিস্ট গঠন করে। এর চারিদিকে ক্যাপসুল গঠন হয়, যে উসিস্ট গঠন করে, উসিস্টের ভেতরে তখন কি হয়, পরবর্তীকালে স্পোরোজয়েডস গঠন হয়। এই স্পোরোজয়েডসগুলো কি হয়, আবার কি হয়, মশার যে লালা গ্রন্থি আছে সেখানে গিয়ে জমা হয়। আবার যখন মশাটা আবার মানুষকে কামড়ায় তখন স্পোরোজয়েডসগুলো মানুষের দেহে প্রবেশ করে আবার প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনির সম্পূর্ণ শুরু করে, আবার প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি সম্পন্ন করে। তারপর প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি হয়ে গেলে আবার এরিথ্রোসাইটিক সাইজোগনি সম্পন্ন হয়। তারপরে কি হয়, আবার মশার দেহের জনন দশা সম্পূর্ণ হয়। এইভাবেই এর সংক্রমণটা চলতে থাকে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার কতগুলো ছোটখাটো বিষয় আমি তোমাদেরকে বলবো। যেমন ধরো ম্যালেরিয়া যদি রোগ হয়, ম্যালেরিয়া রোগ হলে আমরা জানি যে ম্যালেরিয়া রোগের একটা সিমটমস আমরা জানি। ম্যালেরিয়া রোগের সিমটমস হচ্ছে প্রথমে শীত আসে, শীত অনুভব হয়, শরীর কাঁপে, তারপরে যেটা বলা হয় শীত দশা বলা হয়। তারপরে কি ঘটে, দেহের উত্তাপ বাড়ে, তখন সেটা বলা হয় উত্তাপ দশা। তারপরে দেহে ঘাম হয়, এটা বলা হয় ঘাম দশা, তাই তো? তো এই দশাগুলো এগুলো ঘটে। তো দেহ ম্যালেরিয়া রোগ হলে পরে মানুষের দেহ কাঁপে কেন? তার কারণ হচ্ছে, এই প্রশ্নটা হতেই পারে যে মানুষের দেহ এভাবে কম্পন কেন অনুভূত হয়। তার কারণ হচ্ছে, যখন ট্রফোজয়েড দশায় হিমোগ্লোবিনগুলোকে ভেঙে দিয়ে, হিমোগ্লোবিনের যে গ্লোবিন প্রোটিন আছে সেই গ্লোবিন প্রোটিনগুলোকে ভেঙে দিয়ে যখন হিমাটিন টক্সিন তৈরি করে, সেই হিমাটিন এমন একটা কেমিক্যাল যেটা হচ্ছে মানুষের মাসেল কন্ট্রাকশনকে বাড়িয়ে দেয়, অর্থাৎ মানুষের যে পেশি আছে সেই পেশির সংকোচন প্রসারণ ঘটায়। বুঝতে পেরেছো? এবারে হিমাটিন টক্সিন আর মেরোজয়েডস একসঙ্গে কি করে, মানুষের যে পেশি আছে সেই পেশির সংকোচন প্রসারণ ঘটায়। তার ফলে কি হয়, তার ফলেই শরীর কাঁপতে থাকে। অর্থাৎ পেশি সংকোচন প্রসারণ হলে পরে শরীর কাঁপবে, তখন শরীর কাঁপতে থাকে। বুঝতে পেরেছো? এবার আমরা যেটা দেখব, ম্যালেরিয়া রোগের যে বিভিন্ন সিমটমসগুলো কি কি। এক হচ্ছে, প্রথমে বললাম যে তীব্র শীত দশা। শীত দশায় কি হবে, তীব্র শীত অনুভব হবে। তারপরে দ্বিতীয় দশা হচ্ছে উত্তাপ দশা। উত্তাপ দশায় কি হয়, উত্তাপ দশাতে শরীরের প্রচণ্ড তাপ উৎপন্ন হবে, যেটা হিমোজয়েনের এখানে শরীর কাঁপতে থাকে, যেটা হিমাটিনের জন্য হয়। উত্তাপ দশায় দেহে তাপমাত্রা বাড়ে। তারপরে হচ্ছে ঘাম দশায় শরীরে ঘাম দিয়ে এবং শরীরে কোনো তাপ থাকে না। আর কি হয়, এখানে দেখো তোমরা আরবিসিকে ভেঙে দিচ্ছে।
আরবিসিকে ভেঙে দিচ্ছে মানে কি, আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে, যদি শরীরের মধ্যে হিমোগ্লোবিন কমে যায় সেটাকে কি বলা হয়, আমরা সবাই জানি সেটাকে বলা হয় অ্যানিমিয়া, তাই তো। তাহলে শরীরের মধ্যে আরবিসি কমে যাওয়াটাকে বলা হয় রক্তাল্পতা বা অ্যানিমিয়া। তাহলে এই রক্তাল্পতা বা অ্যানিমিয়া কি জন্য ঘটলো, সেটা হচ্ছে আরবিসির ভেঙে যাওয়ার জন্য ঘটলো। তাহলে এটাকে বলা হয়, তার জন্য বলা হয় হিমোলাইটিক অ্যানিমিয়া। কি বলা হয়, তার জন্য এটাকে বলা হয় হিমোলাইটিক, ভুল বানানটা বোধহয়, হিমোলাইটিক অ্যানিমিয়া দেখা যায়। আরেকটা যেটা দেখা যায় সেটা হচ্ছে আমাদের যে প্লীহা, সেই প্লীহাটা আকারে বৃদ্ধি পায়। কি পায়, প্লীহাটা আকারে বৃদ্ধি পায়, অর্থাৎ প্লীহা মানে কি স্প্লিন, প্লীহাকে ইংলিশে কি বলা হয় স্প্লিন, স্প্লিনটা আকারে বেড়ে গেলে তাকে বলা হয় মেগালি, স্প্লিনো, তো এটাকে বলা হয় স্প্লিনোমেগালি, স্প্লিনটা মেগাল ঘটলো তার জন্য বলা হয় স্প্লিনোমেগালি, অর্থাৎ স্প্লিন মানে হচ্ছে প্লীহা, আর মেগালি মানে হচ্ছে বড় হয়ে যাওয়া, তাহলে স্প্লিনোমেগালি বা প্লীহার আকারে বৃদ্ধি ঘটে। এই সিমটমসগুলো দেখা যায়। আর তাহলে এর প্রতিকার কিভাবে করা যায়, এর প্রতিকার করা যায় সেটা হচ্ছে কিছু কেমোথেরাপি করা যায়, তারপরে হচ্ছে যে কুইনাইন, তোমরা শুনেছো ম্যালেরিয়া রোগের ওষুধ কুইনাইন, সেই কুইনাইন দেওয়ার মাধ্যমে ম্যালেরিয়া রোগের ট্রিটমেন্ট করা যায়। এছাড়া বর্তমানে যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে ম্যালেরিয়া রোগকে প্রতিরোধ করা যায়। বুঝতে পেরেছো? তো এইগুলো তোমরা একটু একটু পড়বে, সিমটমসগুলো পড়বে, কীভাবে প্রতিকার করা যায় সেগুলো পড়বে। এটা আমরা ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে আমি খুব ডিটেলসে তোমাদেরকে আলোচনা করে দিলাম। বাকি যে রোগগুলো আছে তোমাদের সিলেবাসে আছে, যেমন ফাইলেরিয়া আছে, তারপরে হচ্ছে তোমাদের ফাইলেরিয়া আছে, ফাইলেরিয়ার পরে তোমরা দেখতে হবে আমাশয় আছে, তারপরে হচ্ছে টাইফয়েড আছে। প্রত্যেকটা ক্ষেত্রে এরকমভাবে তোমরা একটু পড়ে নেবে, কেমন? পরের দিন আমি তোমাদের ক্যান্সার শুরু করব এবং HIV শুরু করব। আর এই যে বিভিন্ন রোগ যেগুলো তোমাদের সিলেবাসে আছে সেইগুলোর একটা শর্টকাট চার্ট আমি তোমাদেরকে তৈরি করে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? যে সংক্রমণ পদ্ধতি, সিমটমস, কজাল অর্গানিজম অর্থাৎ জীবাণুর নাম, এগুলো একটু করে দেওয়ার চেষ্টা করছি, কেমন? তোমরা এটা পড়ো এবং বুঝতে না পারলে আমাকে বলবে। ওকে, থ্যাংক ইউ।